প্রথম ম্যাচে বাংলাদেশের যে দাপট, দ্বিতীয় ম্যাচে তা একেবারে উধাও। সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ যেইখানে ছিল শিকারী, দ্বিতীয় ম্যাচে নিজেরাই হয়ে গেলাম শিকার। প্রথম ম্যাচে পাকিস্তানকে যেখানে 114 রানে বাংলাদেশ অল আউট করে দিয়েছিল, সেকেন্ড ম্যাচে বাংলাদেশ নিজেরাই অল আউট হয়ে গেল 114 রানে। না, রেজাল্টের দিক থেকে আপনি ওইভাবে বলতে পারবেন না, কেননা হচ্ছে কি আগের ম্যাচে পাকিস্তান আগে ব্যাটিং করে তার 114 রান অল আউট হয়েছে, আমরা পরে ব্যাটিং করে আজকে 114 রান অল আউট হয়েছে। কিন্তু যদি আপনি বলেন দাপট এবং কুকড়ে যাওয়া রিভার্স যে অবস্থানটা ম্যাচের, সেইটা হচ্ছে গিয়ে বাংলাদেশ দুইটা ম্যাচে দেখিয়েছে পুরো বিপরীতমুখী অবস্থান। অবভিয়াসলি পাকিস্তানও সেই ক্ষেত্রে বিপরীতমুখী অবস্থানটাই আসলে দেখিয়েছে। ফার্স্ট খেলায় যেইখানে বাংলাদেশ 8 উইকেটে জিতেছিল, 209 বল হাতে রেখে জয় নিশ্চিত করেছিল, সেইখানটাতে সেকেন্ড ম্যাচে আমরা হেরে গেলাম 128 রানে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে, বিশাল ব্যবধানে। সিরিজে তাই এখন 1-1 সমতা। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে 9 নম্বরে যদি উঠতে হয়, তাহলে ওয়ার্ল্ড কাপে ডিরেক্ট কোয়ালিফিকেশন পজিশনে যদি উঠতে হয়, সেই ক্ষেত্রে সিরিজের শেষ ম্যাচটা বাংলাদেশকে এখন জিততেই হবে। শুধু সিরিজ জয় নয়, ওই যেটা বলছিলাম ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন স্পটে ওঠার জন্য। প্রথম ম্যাচ জয়ের পর তো বা যেভাবে আমরা জিতেছিলাম, তাতে মনে হয়েছিল যে এই সিরিজে এনিথিং লেস দেন 3-0 উড বি আ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। কিন্তু দ্বিতীয় ম্যাচটাতে আমরা আবার যেভাবে হেরে গেলাম, তাতে তো মনে হচ্ছে সিরিজটা কি জিততে পারবো আমরা? সেটা কি আসলে সম্ভব হবে? দ্বিতীয় ম্যাচে এত ছন্ন ছাড়া বাংলাদেশ কিভাবে হয়ে গেল? এই ম্যাচে বাংলাদেশের এই বিশাল পরাজয়ের টার্নিং পয়েন্ট কোনটা, তা নিয়েই তো এই আলোচনাটা। সবচেয়ে বড় টকিং পয়েন্ট নিঃসন্দেহে সালমান আলী আগার রান আউটটা। বাংলাদেশ যদি এই ম্যাচটা জিততো, তাহলে সেইটাকে টার্নিং পয়েন্টের আলোচনায় আনা যেত। ওইটা রান আউট হয়েছে নাকি হয়নি, মানে রান আউট তো অবভিয়াসলি হয়েছে, সেটা ক্রিকেটীয় আইনের মধ্যে থেকে, কিন্তু ক্রিকেটীয় স্পিরিটের ভেতরে থেকে নাকি বাইরে গিয়ে, তা নিয়ে আমি একটা বিস্তারিত আলোচনা করেছি, অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি, সেইখানটাতে সেটা আর বললাম না। কিন্তু আমার ওই যে আর্গুমেন্টটা, সেই আর্গুমেন্টটা খুবই সিম্পল, যে যদি বলটা মিড অনের দিকে না গিয়ে যদি বলটা মিড অফের দিকে যেত, মেহেদী হাসান মিরাজ এইভাবেই যদি বলটা ঠেকাতেন, তাহলে নন স্ট্রাইকিং এন্ডের ব্যাটসম্যান সালমান আলী আগা তিনি কি আসলে বল ওয়াচিং করতেন কিনা, এবং তিনি কি আসলে বল তুলে যেতে দিতেন কিনা, নাকি তিনি ক্রিজে ফেরার চেষ্টাটা করতেন। ফলে ওইখানটাতে আমার মনে হয়েছে যে পাকিস্তানি ব্যাটসম্যানের ব্রেইন ফেড হয়েছিল মুহূর্তের জন্য। তিনি তার যে দায়িত্বটা ব্যাটসম্যান হিসাবে, তার যে আসলে উইকেটটা বাঁচাতে হবে, তার যে আসলে ক্রিজে আগে ফিরতে হবে, সেইটা আসলে তিনি ভুলে গিয়েছিলেন, এবং সেইখানটাতে আমি ক্রিকেট স্পিরিটের বিপক্ষে কিছু দেখি না। যাক, সেটা অন্য ভিডিও তো করেছি, এইখানটাতে ওই বিস্তারিত আর আলোচনা না করলাম। বাংলাদেশ জিতলে সেইটা একটা টার্নিং পয়েন্টের দাবিদার হতো নিঃসন্দেহে। কিন্তু ভাই, আমরা তো জিতিনি মানে কি, যে তার ধারে কাছেও তো যেতে পারিনি। 128 রানে আমরা হেরে গেছি ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে, বুঝতে পারছেন? সেইখানটা থেকে টার্নিং পয়েন্ট। এখন আপনি বৃষ্টির কথা বলবেন, দেখেন বৃষ্টির পর বাংলাদেশের জন্য টার্গেটটা অনেক কঠিন হয়ে গিয়েছে। এমনিতে আমরা যখন 50 ওভারে খেলতে নেমেছিলাম, আমাদের সামনে টার্গেট ছিল যে 275 রান করতে হবে। যেই উইকেট, সেইটা ভালো ব্যাটিং করার মতো উইকেট আমার কাছে মনে হয়েছে, এবং 275 রান বাংলাদেশের পক্ষে করাটা খুবই সম্ভব ছিল। হ্যাঁ, আমরা 15 রানে 3টা উইকেট হারিয়ে ফেলে নিজেদের কাজটা নিজেরাই খুব কঠিন করে তুলেছিলাম। তারপরে যখন বৃষ্টিটা নামলো, 6.3 ওভারে 27 রানে বাংলাদেশে 3 উইকেট, প্রায় 2 ঘন্টা বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল। এবং তারপরে যখন আবার খেলাটা শুরু হলো, বাংলাদেশের সামনে রিভাইজ টার্গেট দাঁড়ালো 32 ওভারে 243 রান, অর্থাৎ 50 ওভার থেকে 32 ওভার হয়ে গিয়েছে, 18টা ওভার কমে গিয়েছে। কিন্তু আমাদের যে টার্গেট, প্রথম টার্গেটটা জেনুইন টার্গেট যে 275 ছিল, সেইখান থেকে হয়েছে 243, অর্থাৎ 32 রান মাত্র কমেছে। 18 ওভার কমে গেছে, রান কমেছেও মাত্র 32। এইটা নিয়ে আপনার মন খারাপ হতে পারে, কিন্তু ভাই নিয়ম তো নিয়মই। এবং ওইখানটাতে শুরুতেই যে আমরা 3টা উইকেট হারিয়ে ফেলেছিলাম, সেটা যদি না হতো, তাহলে তো আমাদের জন্য কাজটা এত কঠিন হতো না, টার্গেটটাও এইরকম এত মোটামুটি বেশ কঠিন জায়গায় আসলে চলে যেত না। আমাদের এখানটাতে শুরুতেই গত ম্যাচে যে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন তানজিদ হাসান তামিম, তিনি ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে শাহিন আফ্রিদি বলে আউট হয়ে গিয়েছেন। সাইফ হাসান তিনি মিড অফে ক্যাচ দিয়ে আউট হয়েছেন, এবং নাজমুল হোসেন শান্ত শাহিন আফ্রিদির বলে তিনি বোল্ড হয়ে গেছেন। ফলে ওইখানটাতে আমাদের কাজটা কঠিন হয়ে গেছিল। বৃষ্টির পরে সেই রিভাইজ টার্গেটের সময় আমাদের দেখা গেল যে হাতে থাকা বাকি 25.3 ওভারে আমাদের আরো 216 রান করতে হয়, ওভার প্রতি 8.5 রান করে করতে হয়। কঠিন কাজ, নিঃসন্দেহে কঠিন। কিন্তু লিটন দাস এবং তাওহিদ হৃদয়ের পার্টনারশিপের একটা পর্যায়ে তো ছিল আমাদের এরকম যে শেষ 20 ওভারে 176 রান করতে হয়। আপনি যদি ওইভাবে দেখেন যে একটা T20 ম্যাচ 20 ওভারের ইনিংসে 176 রান করতে হবে, হাতে 7 উইকেট রয়েছে, এইটা তো আসলে সম্ভব। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা যে দায়িত্বহীন ব্যাটিং করেছেন, তাতে করে ওইটা অসম্ভব মানে কি, ওইটা যে এখন সম্ভব আমি বলছি, সেটাকেই অনেকের কাছে হাস্যকর শোনাতে পারে।